প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনে কি কি থাকছে। সবার আগে দেখবেন ডক্টর কামাল এবং সুলতান মোহাম্মদ মনসুরের মধ্যকার বাকবিতণ্ডা। কামালের কাছে ধর্ণা দিচ্ছেন সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খান। এরপর দেখবেন বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে যাচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্ট। মধ্যবর্তী কিংবা নতুন নির্বাচন দেওয়ার জন্য আন্দোলনের জোরদার। তারপর মন্ত্রীদের চেয়ে ক্ষমতাবান এমপি যারা। এরপর দেখবেন অবশেষে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সবশেষে দেখতে পাবেন কেন বাংলাদেশের সেলসম্যান হতে চান মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এখন দেখুন বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বাইরে গণফোরাম থেকে নির্বাচিত সিলেট 2 আসন থেকে জয়ী মোকাব্বির খান এবং মৌলভীবাজার 2 আসনের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পক্ষে। অথচ জোটের অবস্থান হল কেউ শপথ নেবেন না। গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনও সাফ জানিয়ে দিয়েছেন তারা শপথ নেবেন না। তবে শপথ নিতে অনড় এই দুইজন। এখন তারা ধর্ণা দিচ্ছেন দলের সভাপতি ডক্টর কামাল হোসেনের কাছে। তাদের বক্তব্য, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের জন্য কথা বলতে সংসদে যেতে চাই। জানা গেছে সোমবার সকালে সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খান হাজির হন ডক্টর কামাল হোসেনের চেম্বারে। সেখানে দেন দরবারে ব্যর্থ হন। এক পর্যায়ে তারা উচ্চবাচ্য করেন, এমনকি বাক বিতণ্ডায়ও লিপ্ত হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের অন্যতম নেতা আওম শফিকুল্লাহ। তবে তিনি দাবি করেন, সোমবার সকালে আমি ডক্টর কামাল হোসেনের চেম্বারে ছিলাম, ওই সময় সুলতান মনসুর এবং মোকাব্বির খান এসেছিলেন। তবে তাদের ডক্টর কামাল হোসেন কি বলেছেন তা বলতে পারবো না। জানা গেছে দলের একটি অংশ চায় তারা শপথ নিয়ে সংসদে যোগ দিলে ভালো হয়, অপর একটি অংশ চায় তারা যাতে সংসদে না যায়। জানা গেছে শপথের অনুমতি চেয়ে মোকাব্বির খান ডক্টর কামাল হোসেনের কাছে একাধিকবার ধর্ণা দিয়েছেন। তার যুক্তি, আমাকে শপথ নিতেই হবে। কামাল হোসেন তাকে সাফ জানিয়ে দিয়েছেন, দলীয় ফোরামের সিদ্ধান্তের বাইরে আমি কিছু করতে পারবো না। এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার বিকেলে আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ওই 2 সংসদ সদস্যের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। দলীয় নেতাকর্মীরা তাদের আচরণের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গণফোরামের এক নেতা জানান, তারা কয়েকদিন ধরে ডক্টর কামালের পেছনে লেগে আছে। তবে ডক্টর কামাল বারবার মানা করে দেওয়ায় ওই 2 নেতা অসন্তুষ্ট হয়ে অস্বাভাবিক আচরণ করেন। তাদের চেম্বার থেকে বের করে দেওয়া হয়েছে। এবার দেখব বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে যাচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্ট। নতুন নির্বাচন কিংবা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার। পুনর্নির্বাচন কিংবা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ধীরে ধীরে সোচ্চার হওয়ার চেষ্টা করছে জাতীয় ঐক্য ফ্রন্ট। 30 ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করলেও এর প্রতিবাদে ফ্রন্টের নেতারা এতদিন মাঠের কোনো কর্মসূচিতে নামেননি। আজ প্রথমবারের মতো কালো ব্যাজ ধারণ এবং মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছে তারা। ফ্রন্টের নেতারা বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের দাবি ফের জনগণের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলাই তাদের লক্ষ্য। সরকার যত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নেবে ততই রাজনীতির আকাশে কালো মেঘ কেটে যাবে। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, 30 ডিসেম্বর দেশে কি হয়েছে সেটি দেশের সবাই দেখেছে, একে কি নির্বাচন বলবেন? জাতীয় ঐক্যফ্রন্টের মূল দাবি হচ্ছে 30 ডিসেম্বর দেশে যেহেতু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়নি, তাই দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আদায় করা। সব রাজনৈতিক দলগুলোকে এ দাবি আদায়ে সোচ্চার হতে হবে। 30 ডিসেম্বরের নির্বাচনের পর ইতিমধ্যে 1 মাস 6 দিন পেরিয়ে গেছে। ঐক্যফ্রন্টের বড় শরিক দল বিএনপিও এখনো পর্যন্ত তেমন কোনো কর্মসূচি পালন করেনি। কেন কোনো কর্মসূচি দেওয়া হয়নি এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীদের নতুন করে বিপদে না ফেলে বিশ্রাম দিতেই কোনো কর্মসূচি দেওয়া হয়নি। দলটির বহু নেতাকর্মী এখনো কারাগারে, তাদেরকে এখন জামিনে মুক্ত করে নিয়ে আসাটাই দলটির অন্যতম কাজ। ইতিমধ্যে দলীয় তৎপরতায় বহু নেতাকর্মী জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এসেছেন। সিনিয়র এক নেতা বলেছেন, স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে আরো কয়েক মাস সময় লাগবে। নেতাকর্মীদের নতুন করে ঝামেলায় না ফেলার জন্যই আগামী 8ই ফেব্রুয়ারি জনসভার কর্মসূচি বাতিল করেছে বিএনপি। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হয়নি, এই বিষয়টি সর্বজন গ্রাহ্য। এখন প্রয়োজন সরকারকে নির্বাচনের চাপে ফেলা। এই কাজটি করতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে অবশ্যই একসাথে রাজপথে আসা অপরিহার্য। খোঁজখবর নিয়ে জানা গেছে, 30 ডিসেম্বর নির্বাচন প্রত্যাখ্যান করে আসা বিরোধী দলগুলোর নেতারা আবারও যুগপৎ আন্দোলনের সম্ভাবনা দেখছেন। নেতারা বলছেন, উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্রিক একটি বিষয় স্পষ্ট হবে, সেটি হচ্ছে এই নির্বাচনে যারা অংশ নেবে না তাদের সাথে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট যুগপৎভাবে কর্মসূচির বিষয়ে আলোচনা করার দ্বার উন্মোচন হবে। তাহলে ভবিষ্যতে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আলোচনা করে রাজপথে আসার সম্ভাবনা থাকবে। সব বিরোধী যদি উপজেলা নির্বাচন বয়কট করে তাহলে ন্যূনতম ভিত্তিতে রাজপথে আসবে ঐক্যফ্রন্ট। ফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেছেন, জনগণের দাবিকে সামনে আনতে হবে। আমরা কাজ করছি, যারা যারা কাজ করবে তাদের সাথেও কথা হতে পারে, আলোচনা হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বলেছেন, সাধারণ মানুষকে সাথে নিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। ভয় পাবেন না, সারা দেশের মানুষ সাথে আছে। আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে, সুতরাং এখন সাহস নিয়ে লড়াই করতে হবে। 1
ঘন্টার মানববন্ধন আজ। জাতীয় নির্বাচনের অনিয়মের প্রতিবাদে আজ প্রথমবারের মতো 1 ঘন্টার কালো ব্যাজ ধারণ এবং মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বেলা 3টা থেকে 4টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে। এতে ডক্টর কামাল হোসেন সহ ফ্রন্টের শীর্ষ নেতারা অংশ নেবেন। আগামী 24 ফেব্রুয়ারি গণশুনানি কর্মসূচি রয়েছে ফ্রন্টের। বিগত 30 ডিসেম্বরের নির্বাচনকে ব্যাপক ভোট ডাকাতির অভিযোগ এনে পরদিনই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে মাত্র 8টি আসন পাওয়া ঐক্যফ্রন্ট। এর প্রতিবাদে আজই প্রথম তারা মানববন্ধন কর্মসূচিতে মাঠে নামছে। ফ্রন্টের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কিংবা অনেকে কারাগারে বন্দী থাকায় তাৎক্ষণিকভাবে বড় কোনো কর্মসূচিতে যায়নি ঐক্যফ্রন্ট। ধীরে ধীরে তারা পুনর্নির্বাচনের ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। চলুন দেখি মন্ত্রীদের চেয়ে ক্ষমতাবান সংসদ সদস্যদের তালিকায় আছেন কারা। সংসদীয় গণতন্ত্রের সরকারে প্রধানমন্ত্রী নিশ্চয়ই সবচেয়ে ক্ষমতাবান, তারপরেই ক্ষমতাবান হন মন্ত্রী বা উপদেষ্টারা। কিন্তু বর্তমান সংসদে এমন কয়েকজন এমপি আছেন যারা মন্ত্রীদের চেয়ে বেশি ক্ষমতাবান, মন্ত্রীদের চেয়ে বেশি তারা সম্মানিত হন। তারা কোথাও কোনো অনুরোধ করলে কেউ উপেক্ষা করতে পারেন না। এদেরকে বলা হয় ক্ষমতাবান এমপি। এদের সরকারে কোনো পদ পদবি নেই, তারা নিজেরাই একটা করে ব্র্যান্ড, এক একটা প্রতিষ্ঠান, যে কারণে অনেকেই মনে করেন তাদের গুরুত্ব মন্ত্রীদের চেয়েও বেশি। এদের মধ্যে কয়েকজন হলেন শেখ হেলাল, নাজমুল হাসান পাপন, শেখ ফজলিনুর তাপস, শামীম ওসমান। শেখ হেলাল তিনি বাগেরহাটের এমপি এবং প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়। তিনি বহুবার এমপি হলেও এখনো পর্যন্ত মন্ত্রী বা সরকারের কোনো দায়িত্ব পালন করেননি। সরকারের দায়িত্ব পালন না করলেও তিনি অত্যন্ত ক্ষমতাবান এবং তার কোনো পরামর্শ বা তার কোনো উপদেশ অনেক মন্ত্রণালয়ের জন্য শিরোধার্য। মন্ত্রণালয় তার সম্মান রক্ষার্থে চেষ্টা করে। তিনি মন্ত্রীদের কাছেও অনেক সম্মানিত। বলা হয় তিনি যে কোনো মন্ত্রীর চেয়েও ক্ষমতাবান। নাজমুল হাসান পাপন তিনি শুধুমাত্র একজন সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবেও আলোচনায় থাকেন, কিন্তু তিনি কোনো মন্ত্রী নন, এমনকি প্রধানমন্ত্রীর কোনো উপদেষ্টাও নন। প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে তিনি পরিচিত। তার বাবা প্রয়াত জিল্লুর রহমান আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পাপন সরকারের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি। অনেকেই বলেন অনেক মন্ত্রীর চেয়েও তিনি গুরুত্বপূর্ণ। পাপন যখন কাউকে কোনো অনুরোধ করেন বা যে কোনো পরামর্শ দেন, সেই পরামর্শ তাদের জন্য শিরোধার্য হয়ে ওঠে, কারণ তারা সবাই পাপনকে শ্রদ্ধা এবং সম্মান করেন। শেখ ফজলিনুর তাপস তৃতীয়বারের মতো এবার এমপি হয়েছেন। তিনি শেখ ফজলুল হক মনির ছেলে। তার চেয়ে বড় পরিচয় হলো তিনি আওয়ামী লীগের দুঃসময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে সকলের নজর কেড়েছেন। তিনি মূলত আইন পেশায় নিয়োজিত থাকলেও তাপস কোনো মতামত দিলে তা উপেক্ষা করা যে কারো কঠিন হয়। তাকে সবাই সম্মানের চোখে দেখেন। তিনিও অনেক মন্ত্রীর চেয়ে ক্ষমতাবান। শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত এমপি। তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ। তাকে নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু তিনি যখন কোনো বিষয় নিয়ে কাউকে অনুরোধ করেন বা কাউকে কোনো কিছু করার জন্য প্রস্তাব করেন, সেটাকে উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। শামীম ওসমানকে সবাই আওয়ামী লীগের দুঃসময়ের সাথী মনে করেন এবং একজন চিরায়ত আওয়ামী লীগার মনে করা হয়। তার অনুরোধ উপেক্ষা করা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। অনেকেই বলেন যে কোনো মন্ত্রীরা যে কাজ পারেন না, সেই কাজ শামীম ওসমানের জন্য অনেক সহজ। তারা ক্ষমতাবান হলেও দেখা যায় যে ক্ষমতার কার্য শুধুমাত্র ভুক্তভোগী বা জনগণের কল্যাণেই প্রয়োগ করেন। ভুক্তভোগী জনগণের পক্ষে তারা বিভিন্ন সময়ে সবসময় কথা বলেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তারা তৎপর হন বলেও জানা যায়। অবশেষে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনটাই মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের মনে করেন নির্বাচনী এলাকায় জনগণের চাপে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুরে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল তার এলাকায়, যেখানে তিনি নির্বাচিত হয়েছেন বগুড়া 7 আসন থেকে, তাদের চাপের মুখে কতকাল দলীয় সিদ্ধান্ত মেনে নিতে পারবেন সেটিও তো ভেবে দেখতে হবে। আমার তো মনে হয় তিনিও সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। কৌশলগত কারণে পরে শপথ নেওয়ার সিদ্ধান্ত বদলাতে পারে বিএনপি উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন বিএনপি উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে দলীয় প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সবশেষে দেখুন কেন বাংলাদেশের সেলসম্যান হওয়ার ইচ্ছে হলো মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন বাংলাদেশের পক্ষে আমি একজন ভালো সেলসম্যান হতে চাই। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালো। বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ উন্নতি হয়েছে। আমার মন চায় আমি বাংলাদেশের একজন সেলসম্যান হই। গত মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এ সময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি এবং অগ্রগতির প্রশংসা করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি হয়েছে, ইলেকট্রিক সিকিউরিটি নিশ্চিত হয়েছে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে গুরুত্বের সাথে কাজ করছে বাংলাদেশ। বাণিজ্য বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সিঙ্গেল কান্ট্রি হিসাবে সবচেয়ে বড় তৈরি পোশাকের বাজার। দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান অনেক। বাংলাদেশে মার্কিন বাণিজ্য বৃদ্ধি করতে কমার্শিয়াল কাউন্সিল নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং
শেয়ার করবেন আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।